বিসমিল্লাহির রহমানির রহিম। আজ মরমী সাধক হাসন রাজার 171তম জন্মবার্ষিকীতে হাসন রাজা ফাউন্ডেশন এবং মাসিক বাংলা কথার আয়োজন অনুষ্ঠিত আজকের এই জন্মবার্ষিকীতে উপস্থিত সম্মানিত সভাপতি, প্রধান অতিথি এবং বিশেষ অতিথিবৃন্দ এবং অন্যান্য উপস্থিত সুধীমণ্ডলী সবাইকে আমি আমার সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আমি আমার আলোচনার শুরুতেই আমি আমার বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি মরমী সাধক হাসন রেজার স্মৃতির উদ্দেশ্যে। আজকে আলোচনার এই পর্যায়ে আমার মনে হয়েছে আমার আগে যারা বক্তৃতা দিয়েছেন তারা অত্যন্ত মেধাবীভাবে প্রায় সমস্ত দিকই আলোচনা করে ফেলেছেন। তবু আমি আমার ক্ষুদ্র জ্ঞানে যতটুকু সম্ভব হাসন রাজাকে যেভাবে আমি জেনেছি বা যতটুকু বুঝতে পেরেছি সেটাই আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। প্রথমত, হাসন রাজা মরমী সাধক হিসেবে পরিচিত। তো আমরা যেটা মরমী শব্দের অর্থ বুঝি সেটা অনেক ব্যাপ্তি বিশাল। তবে মরমী ভাবধারা আমাদের বাংলা সাহিত্যে প্রবাহমান বা বহমান। হাসন রাজার যে সমস্ত সাহিত্য, সঙ্গীত এবং অন্যান্য সমস্ত কিছুতেই ওনার এই মরমী ভাবধারা প্রকাশিত হয়েছে এবং তিনি তার সাহিত্যের মাধ্যমে স্রষ্টাকে অন্তর দিয়ে, হৃদয় দিয়ে অনুধাবন করার চেষ্টা করেছেন এবং তিনি বিশ্ব প্রকৃতির মাঝে নিজেকে বিলীন করে দিয়েছেন। এই জন্যই তিনি মরমী সাধক এবং তার আধ্যাত্মিকতা এবং অন্যান্য চিন্তা চেতনার মাধ্যমে তিনি প্রকাশিত হয়েছেন একজন দার্শনিক হিসাবে। এখন আমি একটু তার জীবনী অত্যন্ত ক্ষুদ্র পরিসরে পর্যালোচনা করে দু একটি কথা বলতে চাই। সেটা হচ্ছে, এখানে অলরেডি বলা হয়ে গেছে যে উনি 1854 সালের 21শে ডিসেম্বর জন্মগ্রহণ করেছিলেন। উনি বিশাল জমিদারি পেয়েছিলেন। সেই জমিদারি কাল পেয়েছিলেন 1869 সালে, মাত্র 15 বছর বয়সে, যখন তার পিতা এবং তার বড় ভাই ওবায়দুর রেজা, ওনার নাম ছিল প্রথম দিকে ওহিদুর রেজা, দুজন যখন মারা গেলেন তখন তার হাতে বিশাল একটা জমিদারি ন্যস্ত হলো। তো জীবনের প্রারম্ভিক সময়ে তেনার যেহেতু জমিদার, 5 লক্ষ একরেরও জমি লক্ষণশ্রী এবং রামপাশার তিনি জমিদারি অর্জন করেছিলেন। তো ওনার জীবনটা প্রথম অবস্থায় ছিল বিলাসী। তারপরে জীবনের একটা পর্যায়ে তিনি আত্মবিশ্লেষণ এবং আত্মোপলব্ধির মাধ্যমে তার জীবন প্রবাহে একটি আমূল পরিবর্তন আসে। তিনি সাধারণ জীবনযাপন পালন করা শুরু করলেন এবং তিনি তার জীবনে সমস্ত কিছু ত্যাগ করে মানুষের কাতারে উনি চলে আসলেন এবং তার এই বিশাল সম্পত্তির একটা অংশ মানবতার কল্যাণে দান করে দিলেন। এবং এই জন্য আমরা তাকে, হয়তো উপমাটা কতটুকু হয় জানি না, দানবীর বলে আখ্যায়িত করতে পারি। এবং একই সাথে তার মধ্যে কোনো সাম্প্রদায়িকতা ছিল না, তিনি ছিলেন অসাম্প্রদায়িক। এখন আসি তার রচনা নিয়ে। উনি পরলোক গমন করেছেন 1922 সালে, এই ডিসেম্বর মাসেই, 6ই ডিসেম্বর। ওনার জীবনকাল ছিল 67 বৎসর। এখন উনি জীবনকালে ওনার 3টি পুস্তক বা গ্রন্থ প্রকাশিত হয়েছিল। প্রথম গ্রন্থটা সেটা হচ্ছে হাসন উদাস, তারপরে ছিল হাসন বাহার, শৌখিন বাহার। হাসন উদাস যেই গান বা কবিতার গ্রন্থ যেটাই আমরা বলি না কেন, সেখানে যতটুকু জানা যায় তার 206টি সঙ্গীত লিপিবদ্ধ ছিল। পরেরটাও তার গানের সংকলন ছিল, কিন্তু শৌখিন উদাসটা ছিল তার গদ্য গ্রন্থ। এবং তার যে কিছু হিন্দি গানেরও পাণ্ডুলিপি বা এর খোঁজ পাওয়া যায়। তো এই ছিল তার জানা রচনাকাল। তবে এও বলা হয় ওনার গানের সঠিক সংখ্যা আসলে আমরা হয়তো আজও জানি না, কারণ উনি ঠিক লিখতেন না, উনি হয়তো বলতেন এবং তার যারা সহকর্মী ছিলেন তারা সেটা লিখে রাখতেন এরকম। তাহলে সুতরাং কিছু সংখ্যাটা আরও অনেক বেশি হতে পারে। এখন আমি আরেকটু বলি যে এখন 1922 সালে উনি ইন্তেকাল করেছেন বা পরলোক গমন করেছেন। জীবনকালে কিন্তু হাসন রাজা সাহিত্যিক হিসাবে, তার দর্শন চিন্তান হিসাবে ততটা প্রকাশিত ছিলেন না। এটা প্রকাশিত ছিলেন না এবং দেখা গেছে যে তার মৃত্যুর পরে তার যে দর্শন চিন্তা, তার যে এই গান, এগুলি প্রচণ্ড জনপ্রিয় হচ্ছে
এক্ষেত্রে আমি জাস্ট একটু আলোচনা করতে চাই, বা আমার কাছে মনে হলো ব্যাপারটা যেন আমাদের আরেকজনের সাথে আমি তুলনা করতে পারি, রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশ। উনিও কিন্তু জনপ্রিয় হয়েছিলেন তার মৃত্যুর পরে, মৃত্যুর আগে উনি অতটা জনপ্রিয় ছিলেন না। তো এখন তার এই যে 1922 সালে মৃত্যুবরণ করার পরে তার গানগুলো কিভাবে জনমানুষের কাছে, প্রান্তিক মানুষের কাছে, সর্বসাধারণের কাছে চলে আসলো, এখানে আমি কয়েকজনের বিশেষ নাম উল্লেখ করতে চাই। প্রথমত আসে, বলা হয়ে গেছে অলরেডি, তবু আমি পুনরাবৃত্তির বাদ দিতে পারলাম না, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। 1925 সাল এবং 1930 সালে উনি 25 সালে ফিলোসফিক্যাল কংগ্রেসে ফিলসফি অফ পিপলস, অফ আওয়ার পিপল এমন একটা স্পিচ, এবং 1930 সালে লন্ডন অক্সফোর্ড ইউনিভার্সিটির হেভার্টে উনি রিলিজিয়ন অফ আওয়ার ম্যান এই নামে দুটা শিরোনামে উনি বক্তৃতা দিয়েছিলেন, এবং সেখানে হাসন রাজার কয়েকটি গানের অংশ উনি উল্লেখ করে তার মধ্যে যে দার্শনিকতা আছে সেটা উনি বললেন। তাহলে উনি একজন তখন নোবেল লরিয়েট ছিলেন। তো সুতরাং ওই সময় এটা পুরা দেশ ছেড়ে বিশ্ব, এবং আমি মনে করি আন্তর্জাতিক বলে তার নামটা ছড়িয়ে পড়লো ওই সময় 1925 এবং 1930। তারপরে কিন্তু দীর্ঘদিন চলে গেল, তারপরে একটা ব্রেক থ্রু আসলে, যেটা মনে হয় আমার, যে সিলেট বেতার কেন্দ্র 1965 সালে মানে প্রথম চালু হয়। 1965 সালে চালু হওয়ার পরে সিলেট বেতার কেন্দ্রের প্রথম গানটি ছিল হাসন রাজার, এবং এই হাসন রাজার গানগুলি যখন বেতারে বাজতে লাগলো তখন শ্রোতাদের মধ্যে এটা মানে যেটা শ্রোতা মণ্ডলী এটা জানতে পারলেন। তো এটা একটা রেডিও, অবশ্যই তখন মিডিয়া বেশি ছিল না, এবং আমি ব্যক্তিগতভাবে হাসন রাজার সম্বন্ধে কীভাবে জেনেছি একটু আমি লোক সম্বরণ করতে পারছি না। আমি যখন ঢাকা কলেজের স্টুডেন্ট ছিলাম তখন থেকে বেতার শুনতাম, তখন মিডিয়ামন ছিল না। বেতারে কিন্তু হাসন রাজার গানগুলো ঠিক আলাদাভাবে প্রচার হতো। তখনকার যারা শিল্পী ছিলেন তারা জনপ্রিয় করার জন্য তাদের একটা বিশাল রোল আছে, এবং আমি চিন্তা করি তখন গানগুলি প্রচার হতো হাসন রাজার গান হিসাবে। যখন একজনের নাম হাসন রাজার গান হিসাবে টেলিকাস্ট হয়, বুঝতে হবে এটা অন্য ধরনের গান। যেমন নজরুল সঙ্গীত, আমরা এখন নজরুল সঙ্গীত বলি, প্রথম কিন্তু নজরুল সঙ্গীত ছিল না, প্রথম ছিল নজরুল গীতি, এখন বোধহয় নজরুল সঙ্গীত, মানে কমপ্লিট একটা সং। তো সুতরাং রবীন্দ্র সঙ্গীত, নজরুল সঙ্গীত, সুতরাং এটা যে আলাদা ঘরানার বা আলাদা ডিফারেন্ট টাইপস অফ সঙ্গীত, এটা কিন্তু এস্টাবলিশ হলো ওইভাবে। তো এখানে বলা হয়েছে অনেক সুন্দর সুন্দর গান, যেগুলো আমিও ছোটোবেলায় শুনেছি, জনপ্রিয় গান। আমি যাইমু রে যাইমু আল্লাহর শোনে, সোনা বন্ধে আমারে পাগল করিল, অথবা এরকম, হ্যাঁ, একদিন তোর মরণ হইব রে হাসন রাজারে, ইত্যাদি গান। এটা গেল একটা রেডিও রোল। এখন তৃতীয় আরেকটা হচ্ছে আমি বলতে চাই, সেটা হচ্ছে হুমায়ুন আহমেদ, জনপ্রিয় কথা সাহিত্যিক। উনি ওনার বিভিন্ন টেলিভিশন নাটকে এবং সিনেমার মধ্যে উনি এই হাসন রাজার গান উল্লেখ করেছেন, এবং এখানে আমাদের উপস্থিত আছেন সেলিম চৌধুরী ভাই। উনি অত্যন্ত এই প্রজন্মের জন্য এটা জনপ্রিয়তার জন্য বা আমাদের মধ্যে পৌঁছে দেওয়ার জন্য একটা বিশাল কন্ট্রিবিউশন করেছেন। এখন আমি আসি, আরেকটু স্মৃতিচারণ করতে চাই ব্যক্তিগতভাবে, এবং আমার এখনও মনে আছে, সেটা হচ্ছে ওনার নাতি দেওয়ান মোহাম্মদ আজরফ। উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শনের অধ্যাপক ছিলেন, এবং আমার যতটুকু মনে পড়ে উনি আবু জর গিফারি কলেজের প্রিন্সিপালও ছিলেন। উনি তার নাতি ছিলেন, এটা সবাই জানেন। তো উনি প্রথম এই হাসন রাজার গানগুলো নিয়ে বা তার দর্শন নিয়ে উনি প্রথম ব্যাপকভাবে লেখা শুরু করলেন, এবং উনি হাসন রেজা নামে একটি গ্রন্থ রচনা করলেন। এখানে আপনাদের যারা আছেন তাদের অবগতির জন্য জানাচ্ছি, যেমন আজকের ওনার বানানটা হাসন, দন্তে স দিয়ে লেখা হয়। প্রথম অবস্থায় কিন্তু হাসন রাজার নাম ছিল ওহিদুর রেজা, ওনার মা এটাকে বদলে হাসন ছ দিয়ে লিখতেন। তো ওই দেওয়ান মোহাম্মদ আজরফ স্যার উনি বললেন যে না, আরবিতে এটা শিন দিয়ে লেখা হয়, সুতরাং স হবে, সেইটাই কিন্তু আজকে প্রবাহমান হাসন, দন্তে স দিয়ে লেখা। তো এই একটা টেলিভিশন অনুষ্ঠান একটু আগে বলেছে, সেই অনুষ্ঠানটা ছিল আসলে মহাকবি কায়কোবাদের উপর অনুষ্ঠান, 1987 কি 1988 সালে। তখন আমি মামিসিং মেডিকেল কলেজের স্টুডেন্ট। তো যাই হোক, আমার ব্যক্তিগতভাবে ওই টেলিভিশন রেকর্ডিংয়ে উপস্থিত থাকার সুযোগ হয়েছিল। তো ওখানে অন্যতম আলোচক ছিলেন অধ্যক্ষ দেওয়ান মোহাম্মদ আজরফ। তো উনি হাসন রাজার জীবন সম্বন্ধে অনেক কিছু বললেন। এটা যখন অন এয়ারের বাইরে এরকম আমরা বসেছিলাম, আমি ওনার কথাগুলি মনোযোগ দিয়ে শুনলাম। তো উনিও খুব দীর্ঘদেহী ছিলেন, গৌরবর্ণের। আমি যেন একটা হাসন রাজার ছায়া ওনার মধ্যে দেখতে পেলাম। তো উনি যে কথাটা বলছিলেন যে হাসন রাজা
অত্যন্ত, আমি তো দেখিনি হাসন রাজাকে, ওনার ছবিটাই দেখেছি। উনি খুব দীর্ঘদেহী ছিলেন, গৌরবর্ণ ছিলেন, সৌম্য দর্শন ছিলেন, এবং উনি প্রমাণ বললেন যে তিনজনের মধ্যে একই রকম, কবি কাকবাদ, রবীন্দ্রনাথ এবং তার নানা প্রায় একই অবয়বের ছিলেন। এটা গেল তার একটা ফিজিক্যাল ব্যাপার। কিন্তু ওনার যে আধ্যাত্মিকতা সম্বন্ধে উনি বললেন, উনি যেটা নিজে দেখেছেন যে হয়তো উনি নামাজ পড়তে বসলেন, কোনো সময় দেখা গেলো সন্ধ্যার পরে নামাজ পড়তে বসলেন, ওটা গভীর রাত হয়ে যাচ্ছে, উনি নামাজ থেকে আসেন, উনি ইবাদত করছেন, বন্দি করছেন, এইভাবেই চলছেন। এটা ওনার যে আধ্যাত্মিকতা এবং আল্লাহকে পাওয়ার যে একটা তার নিজস্ব চিন্তা চেতনা, সেটা কিন্তু আমার তখনকার ওই আলোচনা থেকে আমার মনে হয়েছে। তারপরে আমি একটু বলতে চাই যে মোটামুটি আমি শেষ করে ফেলেছি, অনেক কথা বলা হলো। তো ওনার যেই কবিতার বইগুলি বা গানগুলি অপ্রকাশিত, আমার কাছে মনে হয় এগুলি প্রকাশ করা প্রয়োজন। এবং আমি শেষ করতে চাই আমার বক্তব্য, সেখানে হচ্ছে যে আমি উল্লেখ করতে চাই মরমী সাধক হাসন রাজার মরমী সাধনা, দার্শনিকতা, অসাম্প্রদায়িকতা, মানবিক চিন্তা চেতনা তার রচনা এবং তার কর্মে প্রকাশিত, যা আজও অত্যন্ত প্রাসঙ্গিক। তাই আমি অনুরোধ করব তার রচনাগুলির আরও ব্যাপক প্রচার, গবেষণা এবং তার অপ্রকাশিত রচনাবলী প্রকাশের প্রয়োজন আছে বলে আমি মনে করি। সবশেষে জাতীয় হাসন উৎসব 2025-এর আয়োজক কর্তৃপক্ষকে আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো এবং কিছু বলার সুযোগ দেওয়ার জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকবেন।